আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। এদিকে ইসলামিক জিহাদ প্রধান আল নাখালার সঙ্গে হিজবুল্লাহ নাসরুল্লাহর বৈঠক। লোহিত সাগরে হামলায় ইয়েমেনের শান্তি প্রক্রিয়া বিঘ্নিত করবে না বলছে হুথি। এরপর জানাবো এমপি কেনাবেচা বন্ধ করে দিবে ইমরান খানের দল। 2.5 বছর করে প্রধানমন্ত্রী শর্তে পাকিস্তানে গঠিত হতে পারে সরকার, 2 প্রধানমন্ত্রী শাসন করবে পাকিস্তান। আরও জানাবো এবং সর্বশেষ থাকবে ইসরায়েলি বর্বরতা, রাফায় হামলার জেরে পরিকল্পনায় বিশ্ব নেতাদের উদ্বেগ। গাজা থেকে 2 জিম্মিকে জীবিত উদ্ধারের দাবি ইসরায়েলের। ইসলামিক জিহাদ প্রধান আল নাখালার সঙ্গে হিজবুল্লাহ নাসরুল্লাহর বৈঠক। ইসলামিক জিহাদ প্রধান আল নাখালার সঙ্গে হিজবুল্লাহ নাসরুল্লাহ বৈঠক করেছেন। টেলিগ্রামে একটি বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, ইসলামিক জিহাদের মহাসচিব জিয়াদ আল নাখালার সঙ্গে আলোচনা করছেন হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ। বৈঠকের একটি ছবি প্রকাশ করে হিজবুল্লাহ জানিয়েছে, তারা দুজন গাজা উপত্যকা অধিকৃত পশ্চিম তীরে সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। বিবৃতিতে বলা হয়, নাসরুল্লাহ ও আল নাখালা ইসরায়েলের বিরুদ্ধে বিজয় অর্জনে দৃঢ়তার সঙ্গে কাজ করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। লোহিত সাগরে হামলায় ইয়েমেনের শান্তি প্রক্রিয়া বিঘ্নিত করবে না বলছে হুথি। হুথিদের প্রধান আলোচক ও মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম বলেছেন, সৌদি আরবের কর্মকর্তাদের সাথে সানা প্রতিনিধি দলের সাম্প্রতিক বৈঠকের ফলে শান্তির রোডম্যাপের মুখোমুখি হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বাধাগুলি অতিক্রম করছে। আশরাক আল আওয়াতশাকে দেওয়া এক সাক্ষাৎকারে আব্দুস সালাম এই মন্তব্য করেন। তিনি বলেন, এসব সমাধান ইয়েমেনে জাতিসংঘের দূত হান্স গ্রান্টবার্গের সমর্থনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আব্দুস সালাম এর আগে জানুয়ারিতে আশরাক আল আওয়াতশাকে দেওয়া এক বিবৃতিতে সৌদি আরবের কর্মকর্তাদের ভাই বলে অভিহিত করেছিলেন। সৌদি আরবের ভাই বলে সম্বোধন করেছেন। শান্তি উদ্বেগ, লোহিত সাগরে হামলা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাব দেন। আব্দুস সালাম বলেন, তেল আবিব ফিলিস্তিনি জনগণের ওপর হামলা বন্ধ করলেই কেবল লোহিত সাগরে জাহাজে হুথিদের হামলা বন্ধ হবে। আব্দুস সালাম বিশ্বাস করেন, 2022 সালে এপ্রিলে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা ভালোভাবে চলছে। এমপি বেচাকেনা বন্ধ করে দেবে ইমরান খানের দল। পাকিস্তানি নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠন করতে দৌড়ঝাঁপ শুরু করেছে বড় দলগুলো। এমনকি এবারের নির্বাচনে বড় 2 দল নওয়াজ শরীফের PMLN ও বিলওয়াল ভুট্টোর PPP মিলিয়ে এক হলেও সরকার গঠন করতে পারছে না। ফলে ছোট দল ও স্বতন্ত্র এমপিদের দলে ভিড়িয়ে সরকার গঠন করতে রীতিমতো এমপি বেচাকেনার হাটে বসেছে দেশটিতে। তবে ইমরান খানের দল PTIর বর্তমান চেয়ারম্যান গওহর আলী খান ঘোষণা দিয়েছেন, এমপি কেনাবেচা বন্ধ করে দিবেন তিনি। গত বৃহস্পতিবার পাকিস্তানে জাতীয় প্রাদেশিক পরিষদে ভোট হয়েছে। ভোট গ্রহণের 4 দিন পর 265 আসনের মধ্যে অবশেষে 264 আসনে ফল ঘোষণা করা হয়েছে। একটি আসনে ভোট স্থগিত করা হয়েছে, আর অন্য একটি আসনে ফল স্থগিত থাকার ঘোষণা দেয় নির্বাচন কমিশন। ফলে 264 আসনে ফল ঘোষণা করা হয়েছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী সবচেয়ে বেশি 97 আসনে জয় পেয়েছেন ইমরান খানের দল PTI সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। এরপরেই পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ বা PMLN 76 আসনে, পাকিস্তান পিপলস পার্টি 54 আসনে জয়ী হয়েছে। এছাড়া অন্যান্য ছোট দল পেয়েছে 37টি আসন। 2.5 বছর করে প্রধানমন্ত্রী শর্তে পাকিস্তানে গঠিত হতে পারে সরকার, 2 প্রধানমন্ত্রী শাসন করবে পাকিস্তান। পাকিস্তানে গত 8 ফেব্রুয়ারি জাতীয় পরিষদের নির্বাচন হয়। এদিন 266 আসনের মধ্যে 265 আসনে নির্বাচন করেন শত শত প্রার্থী। নির্বাচন শেষে দেখা গেছে, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল PTIর স্বতন্ত্র প্রার্থীরা সর্বোচ্চ 96টি আসন পেয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ 75টি আসন পেয়েছে নওয়াজ শরীফের PMLN, আর তৃতীয় সর্বোচ্চ 54টি আসন পেয়েছে বিলওয়ালের ভুট্টোর PPP। তবে ইমরান খানের দল সর্বোচ্চ আসন পেলেও তাদের সরকার গঠনের সম্ভাবনা খুব একটা বেশি নেই, কারণ নওয়াজের PMLN এবং বিলওয়ালের ভুট্টোর PPP জোট সরকার গঠনের চেষ্টা চালাচ্ছে। এর অংশ হিসেবে রাতেই 2 দলের উচ্চ পর্যায়ের নেতাদের মধ্যে বৈঠক হয়। বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে জানা হয়, পাকিস্তানকে বাঁচাতে 2 দলই সম্মত হয়েছে। এদিকে 2 প্রধানমন্ত্রী শাসন করবে পাকিস্তান। পাকিস্তানের নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, ফলে জোট সরকার গঠন করতে দৌড়ঝাঁপ শুরু করেছে বড় দলগুলো। নির্বাচনী নাটকের এই দৃশ্যে বারবার 2টি দলের নামে আলোচনা আসছে। একটি নওয়াজ শরীফের PMLN, অন্যটি বিলওয়ালের ভুট্টোর PPP। এবারে নির্বাচনে দল দুটি যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে।
শুরু থেকে জোট গড়ে ক্ষমতায় আসতে আলোচনা জারি রেখেছে দল দুটি, তবে এবার তাদের আলোচনায় নতুন মোড় নিয়েছে। দলীয় সূত্রে বরাতে জিও নিউজ জানিয়েছে, পাকিস্তান পিপলস পার্টি ও পাকিস্তান মুসলিম লীগ ক্ষমতা ভাগাভাগি নিয়ে আলোচনা করেছে। তাদের আলোচনায় পরবর্তী সরকারের 5 বছর সময়ে দুই দল থেকে দুজন প্রধানমন্ত্রী নিয়োগের বিষয়টি উঠে এসেছে। সংবাদ মাধ্যমটি বলছে, PMLN ও PPP কেন্দ্র ও প্রদেশে জোট সরকার গঠনের চেষ্টা করছে। এ লক্ষ্যে গতকাল লাহোরে বিলওয়ালের বাড়িতে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে বৈঠকে বসে দল দুটির নেতারা সেখানে 5 বছরের মধ্যে 2.5 বছর করে দল থেকে একজন করে প্রধানমন্ত্রী নিয়োগে আলোচনা করেছেন নেতারা। অবশ্যই এমন ভাগাভাগি করে আগেও ক্ষমতা এসেছিল PPP ও PMLN, যদিও সেটি ছিল বেলুচিস্তান প্রাদেশিক সরকার। 2013 সালে দল দুটির দুজন মুখ্যমন্ত্রী 5 বছর ভাগাভাগি করে দায়িত্ব পালন করেছিলেন। ইসরায়েলি বর্বরতা, রাফায় হামলার পরিকল্পনায় বিশ্ব নেতাদের উদ্বেগ। গাজায় ইসরায়েল আগ্রাসনের পরেই ফিলিস্তিনি শরণার্থীরা ভিড় করতে শুরু করেছেন দক্ষিণ গাজা শহর রাফায়। এবার সেই রাফা আক্রমণের পরিকল্পনার কথা ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং শুরু করে দিয়েছেন তার বর্বর হত্যাকাণ্ড হামলা। এরপর থেকে পশ্চিমা বিশ্বের চাপের মুখে পড়েছেন তিনি। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, গাজার অর্ধেকেরও বেশি জনসংখ্যা এলাকা আশ্রয় নিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া একটি পোস্টে তিনি রাফা শরণার্থীদের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন। ডাচ পররাষ্ট্রমন্ত্রী হ্যাঙ্কে ব্রুইন্স স্ট্রাট বলেছেন, রাফা আক্রমণ চালালে অনেক বেসামরিক নাগরিক হতাহতের শিকার হতে পারে, ইতিমধ্যে তাও হয়েছে। তিনিও পরিস্থিতিকে গভীর উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। একই রকম কথা বলেছে গাজা নিয়ন্ত্রণকারী হামাসও। রাফায় হামলা চালালে এর পরিণতি খুব খারাপ হবে বলে সতর্ক করেছে সৌদি আরব। এরপরেও যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুরু করে দিয়েছেন। 150 জনের মতো মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন প্রায় 400 জনের মতো। একটি বিবৃতিতে সৌদি পররাষ্ট্রমন্ত্রী অবিলম্বে যুদ্ধবিরতির দাবি পুনর্ব্যক্ত করেছেন। হামাসের বিরুদ্ধে সম্প্রসারিত আক্রমণের আগে রাফা থেকে বেসামরিক লোকজনকে সরিয়ে নিতে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এর একদিন পর ইসরায়েলের বিরুদ্ধে সতর্কবার্তা এলো। ইসরায়েলকে সতর্ক করে আগে যুক্তরাষ্ট্র বলেছিল, গাজায় আক্রমণের অংশ হিসেবে রাফা শহরে হামলা চালালে তা বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে। ঠিক সেটি হয়েছে। এমন পরিকল্পনার নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ। মানবাধিকার কর্মী ও সাহায্যকারী দলগুলো বলছে, মিশর সীমান্তবর্তী রাফা শহর থেকে সবাইকে সরিয়ে নেওয়া সম্ভব নয়। গাজা থেকে 2 জিম্মিকে জীবিত উদ্ধারের দাবি ইসরায়েলের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা থেকে 2 জিম্মিকে জীবিত উদ্ধারের দাবি করেছে ইসরায়েল। সোমবার সকালে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী তথ্য জানায়। এ ব্যাপারে একটি বিবৃতিতে ইসরায়েলি বাহিনী বলেছে, গত 7 অক্টোবর এই 2 জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর সোমবার রাতে রাফাতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়েছে। আর এই অভিযানে অংশ নিয়েছিল প্রতিরক্ষা বাহিনী, জাতীয় নিরাপত্তা সংস্থা সিনবেদ এবং ইসরায়েলি পুলিশ। যাদের উদ্ধার করা হয়েছে তাদের নামও উল্লেখ করেছে দখলদার ইসরায়েল। উদ্ধারকর্তারা হলেন 60 বছর বয়সী ফার্নান্দো সিমন মারম্যান এবং 70 বছর বয়সী লুইস হার। তারা দুজনই শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এই 2 ইসরায়েলিকে তেল হামসরের সেবা মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। গত 7 অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ওই সময় তারা প্রায় 250 জনকে ধরে নিয়ে যায়, যার মধ্যে অনেক অবৈধ বসতি স্থাপনকারী ইসরায়েলি ছিলেন। গত নভেম্বরের শেষ সপ্তাহে হামাস ও ইসরায়েলের মধ্যে 1 সপ্তাহের যুদ্ধবিরতি হয়। ওই সময় 105 জিম্মিকে মুক্তি দেয় হামাস। পরবর্তীতে যুদ্ধবিরতি ভেস্তে গেলে জিম্মিদের মুক্তির বিষয়টিও থমকে যায়। এরপর জিম্মিদের উদ্ধার একাধিকবার অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনারা, কিন্তু তারা কাউকে জীবিত উদ্ধার করতে পারেনি। দীর্ঘ 128 দিন পর অবশেষে 2 জিম্মিকে জীবিত অবস্থায় ফিরিয়ে নিয়েছে তারা। অপরদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, সোমবার রাতে রাফাতে ব্যাপক বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অসংখ্য ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছেন। ইসরায়েলি সেনারা মিশর সীমান্তবর্তী অঞ্চলে বোমা ফেলেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। বোমা হামলার সঙ্গে জিম্মিদের উদ্ধারে কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সে বিষয়টি এখনও নিশ্চিত নয়। এছাড়া জিম্মিদের জীবিত উদ্ধারের ব্যাপারে হামাস এখনও পর্যন্ত কোনো বক্তব্য দেয়নি। রাফাতে বর্তমানে 13 লাখের বেশি ফিলিস্তিনি অবস্থান করছেন। সেখানে বর্বরতা চালানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশগুলো, কিন্তু এসব আহ্বান তোয়াক্কা না করে জনবহুল এই অঞ্চলে হামলা চালিয়েছে তারা।